দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব সম্প্রতি এনবিআর যে ফল আমদানির উপর 20% শুল্ক সম্পূরক শুল্ক থেকে সেটি বাড়িয়ে যে 30% করেছে, সেই সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে বাংলাদেশের ফল আমদানিতে এখন কি অবস্থা এবং এর সম্ভাব্য প্রভাব কি হতে পারে সেসব নিয়েই আমরা সাজিয়েছি আজকের এই বিস্টক। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ ফল আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক জনাব নুরুদ্দিন আহমেদ। জনাব নুরুদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আপনাকেও ধন্যবাদ, স্বাগতম, সারা দর্শকদেরকে ধন্যবাদ। জি, আমরা তো দেখছি যে সম্প্রতি এনবিআর যে সিদ্ধান্তটি নিয়েছে, অর্থাৎ সম্পূরক শুল্ক যে বাড়িয়েছে, তার ফলে আপনারা যারা ফল ইম্পোর্টার্স যারা আছেন তারা আপনারা আন্দোলনে নেমেছেন। কিছুদিন আগে আমরা দেখেছি আপনারা মানববন্ধনও করেছেন, এনবিআর চেয়ারম্যানের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন, এনবিআর অফিসে আপনারা স্মারকলিপি জমা দিয়েছেন। তো আসলে এই যে সম্পূরক শুল্ক যে বাড়ানো হলো, এর ফলে আসলে ফলের বাজারে আসলে কতটা ইম্প্যাক্ট পড়েছে এবং কি অবস্থা এখন? ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি হচ্ছে সরকার 10% যে সম্পূরক শুল্কটা বাড়িয়েছে সেটা 9 জানুয়ারির পরে। ফলে হয়েছে কি, সরকার বাড়িয়েছে 10%, কিন্তু এটা সম্পূরক আকার। আপনার জানতে হবে যে সম্পূরক শুল্কটা বাড়ানো হয় এভরিথিং যোগ করার পরে, সিডি আরডি সব কিছু যোগ করার পরে সম্পূরকটা যোগ করা হয়। তাহলে আমাদের এটা হয়ে গেছে 17.40%। জি, ফলে হয়েছে কি, তার মানে 37% প্রায়, এখন প্রায় 36.20%, 136.20% ট্যাক্স আমরা সরকারকে দিচ্ছি, যেটা আগে দিতাম 118.40%। জি। ফলে হয়েছে কি, সাধারণ ভোক্তা যারা ফল খেত তারা একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছে, তাদের এখন ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আর আরেকটু বলি আপনাকে, এটা যে শুধু এই 9 জানুয়ারি করেছে সেটা না, গত জুন থেকে এই পর্যন্ত এটাকে 3বার ট্যাক্স বাড়ানো হয়েছে। আচ্ছা, কিভাবে সেটা? ধরেন, প্রথমে এটাকে বাজেটে 2023-24-25 যে বাজেটটা হলো, সেই বাজেটে এটাকে আপনার আগে আমাদের ছিল এটি যেটা ছিল সেটাকে বাড়ানো হলো। তারপর মাঝখানে একটা মধ্যবর্তী দিয়ে এটাকে ভ্যালুয়েশনটাকে বাড়ানো হলো। ভ্যালুয়েশন আগে ছিল 50 সেন্ট, সেটাকে করা হলো 70 সেন্ট পার কেজিতে। অথচ এখনও আমরা আপেল কিনি 60 সেন্ট 55 সেন্ট পার কেজিতে, মাঝে মাঝে 65 সেন্ট, হয়তো কিছু আপেল 2% আপেল 70 সেন্টে যায়। অথচ আমাদের প্রত্যেকটা ফলে আমাদেরকে এখন 70% হিসাবে ভ্যালুয়েশন করে দিতে হয়। এটার কারণে ট্যাক্স বেড়ে গেল। গত 1 বছরে প্রায় 3 দফায় ট্যাক্স বাড়ানোর কারণে এখন সাধারণ মানুষ আর ক্রয় ক্ষমতার ভিতরে ফল নেই। আচ্ছা, এখন বাজারের কি অবস্থা? এখন এই যে সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে ইম্পোর্ট কি কমে গেছে, মানে বাজারে সরবরাহটা কেমন? দেখেন, সম্পূরক শুল্ক বাড়ানোর কারণে ফলের প্রতি যে মানুষের যে দাম বেড়ে গেছে, সাধারণ মানুষ যে আগে ফল কিন্তু সেটা এখন কিনতে পারতেছে না, কারণ হচ্ছে দাম বেড়ে গেছে। আর এটার কারণে হচ্ছে কি, ইম্পোর্টাররাও কিনতে পারতেছে না। কারণ হচ্ছে যদি সাধারণ ভোক্তা কিনে, তাহলে আমাদের কাছ থেকে যারা কিনে নেয় পাইকারি তারা কিনবে, তারা যদি কিনে নেয় তাহলে আমরা ইম্পোর্ট করতে পারবো। এই পুরো চেইনটার ভিতরে একটা বাধাগ্রস্ত হয়ে আছে, একটা অবস্থা হয়ে গেছে, স্থবির অবস্থা হয়ে আছে। কারণ 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 হচ্ছে যে ইম্পোর্টাররা কত লস দিবে, আর মাল আনলে বিক্রি হচ্ছে না, পচে যাচ্ছে। তো কত পচে ফেলে দিতে হচ্ছে। আপনি যদি যান দেখবেন যে শত শত ট্রাক অকশন দিয়ে সেল হচ্ছে। তো তাহলে এই অবস্থা কতদিন চলতে পারে? সেটা দেখেন, এই সামনে আসু রমজানে আমাদের দেশীয় ফল নাই। অন্যান্য বছর যেটা থাকে আম, লিচু, তারপর হচ্ছে আরও দেশীয় কিছু ফল থাকে, তরমুজ থাকে, এবছর সেটা নাই। না থাকার কারণে হচ্ছে কি, সাধারণ জনগণ একটু অসুবিধার মধ্যে পড়বে। আমরা সরকারকে এটাই বুঝাইতে চেয়েছিলাম যে যেহেতু দেশীয় ফল নাই, আপনারা আপাতত সম্পূরক শুল্কটাকে বাদ দেন, আমরা ফলের বাজারটা সচল থাকে। এখন এই বেশি ট্যাক্সের কারণে, বেশি শুল্ক দেওয়ার কারণে অনেক ইম্পোর্টার ভয় পেয়ে তারা এলসি করতে করতেছে না। কারণ আমাদের যে কস্টিং আছে, কস্টিংয়ের থেকে অনেক কম দামে ফ্রুট সেল করতে হচ্ছে, তো যার জন্য সাপ্লাইটা একটু কম হচ্ছে। আচ্ছা, আপনি বলছিলেন যে ফলে এখন 136% ট্যাক্স দিতে হচ্ছে, বা প্রায় 136 থেকে 37-38%। তার মানে 100 টাকার ফল আমদানি করলে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে 136%। এটা আসলে কেন দিতে হচ্ছে এবং এটার প্রভাব কি পড়ছে, এই বিষয়টা আসলে আপনার কাছ থেকে একটু উত্তরটা নেব। তবে তার আগে
আমাদের একটি রিপোর্ট আমরা দেখে আসি, সম্প্রতি আমরা করেছিলাম যখন আপনারা এনবিআরের সামনে যে মানববন্ধন করেছিলেন তখন এই রিপোর্টটি আমরা করেছিলাম। আমরা একটু রিপোর্টে দেখে আসি। 100 টাকার ফল আমদানি করলে এখন বিভিন্ন শুল্ক ভ্যাট সহ সরকারকে কর দিতে হচ্ছে 136 টাকা। ফলে পরিবহন এবং অন্যান্য খরচ মিলে আমদানিতেই কেজিতে দাম পড়ছে প্রায় 250 টাকা। আর সেই ফল খুচরা বাজারে বিক্রি হচ্ছে কেজিতে গড়ে 300 টাকারও বেশি দামে। সম্প্রতি ফল আমদানিতে সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে করা হয়েছে 30%, আর তাতেই আপেল, মাল্টা, আঙ্গুর, কমলা সহ কেজিতে ফলের দাম বেড়েছে 20 থেকে 50 টাকা। অন্যদিকে কমেছে ফলের বিক্রিও। আমাদের সারা বাংলাদেশ এমন বাস্তবতায় মাঠে নেমেছেন ব্যবসায়ীরা। সারা দেশে মানববন্ধনের পর এবার দাঁড়ালেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সামনে। ব্যবসায়ীরা তুলে ধরলেন তাদের দাবি দাওয়া আর হুঁশিয়ারি। 4 এবং 5 বন্ধ থাকবে, 6 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত খোলা থাকবে। যদি এর মধ্যে সরকার আমাদের কথা না শুনে 13 ফেব্রুয়ারি থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য মাল ডেলিভারি বন্ধ করে দিব। কারণ হচ্ছে আমরা তো আর ডেলিভারি নিতে পারবো না, আমরা বেতন দিতে পারতেছি না, আমরা দোকান চালাইতে পারতেছি না, আমরা সরকারের টাকা দিতে পারতেছি না, আমরা ব্যাংকের লোন পরিশোধ করতে পারতেছি না, আমরা কিভাবে চলবো? বাড়তি শুল্ক কর না কমালে রমজানে ফলের দাম আরও বাড়বে বলেও আশঙ্কা ব্যবসায়ীদের। 2012 সালে ফলকে বিলাস পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে এনবিআর। তারপর থেকেই বাড়তে থাকে শুল্ক, কর। তাই ফলকে বিলাস পণ্যের বাইরে রাখার দাবিও তাদের। ফলকে বিলাসী পণ্য থেকে বাদ দিতে হবে। ফল রোগীর পথ্য, ফল শিশু খাদ্য এই হিসাবে গণ্য করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মতন করে এটাকে গণ্য করতে হবে। এখন আমাদের উপরে যে করের ট্যাক্স চাপিয়ে দিয়েছে, যে করের বোঝা চাপিয়ে দিয়েছে, সম্পূরক শুল্ক চাপিয়ে দিয়েছে, ভ্যাট চাপিয়ে দিয়েছে, এটি চাপিয়ে দিয়েছে, আরডি চাপিয়ে দিয়েছে, এটাকে কমাইতে হবে। পরে এসব দাবি সংবলিত স্মারকলিপি এনবিআর চেয়ারম্যানের কার্যালয়ে জমা দেন ব্যবসায়ী নেতারা। তবে এনবিআর থেকে মেলেনি কোনো আশ্বাস। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। জি, আমরা রিপোর্টটি দেখলাম। তো রিপোর্টটি তো কিছুদিন আগে আপনারা এনবিআর এর সামনে যে মানববন্ধন করেছিলেন সেটার উপরেই। তো এখন পর্যন্ত তো আমরা সমাধান দেখছি না। না, আমাদের সরকারের সাথে আলোচনা চলতেছে। সরকার এটা অত্যন্ত পজিটিভভাবে দেখেছে। আমাদের দাবিগুলোকে তারা যৌক্তিক মনে করেছে। যৌক্তিক মনে করে আমাদের সাথে তাদের আলোচনা চলতেছে। জি, আমরা রিপোর্টে দেখলাম যে যদি সমস্যার সমাধান না হয় তাহলে রমজানে ফলের দাম আরও বাড়ার আশঙ্কা আছে। আসলে কি পরিমাণ দাম বাড়তে পারে? না, অলরেডি তো দাম বেড়ে গেছে। জি, রমজানে কি তার চেয়ে আরও বেশি বাড়বে? রমজানে আপনারা জানেন ধর্মপ্রাণ মুসলমান সাধারণত রমজানে সবাই একটু ফল খাওয়ার চেষ্টা করে, সেটা ধনী গরিব সবাই। যদিও দামের কারণে আগে যেসব গরিব মানুষ, যেসব সাধারণ মানুষ ফল খেত এখন হয়তো কম খায়, বাট সবাই রমজানে একটু জুস খেয়ে, একটু খেজুর খেয়ে, একটু ফল খেয়ে ইফতার করার চেষ্টা করে, যারা স্বাস্থ্য সচেতন এবং সবাই। তো স্বাভাবিকভাবেই রমজানে সেই চাহিদাটা একটু বেড়ে যায়। সেই ক্ষেত্রে যদি সাপ্লাই না থাকে তাহলে তো একটু দাম বেড়ে যাবেই, বেড়ে যাওয়াটা স্বাভাবিক। আমি যদি দেশীয় ফল দিয়ে ইফতার করতে চাই সেটা কি সম্ভব হবে না? সম্ভব। আপনি দেশীয় ফল সবাই তো করে, সবাই তো আর দেশীয় ফল দিয়ে করে না। যারা সাধারণত এই আজকে যারা উচ্চবিলাসী যারা আছে, যারা ট্যাক্স বাড়িয়েছে, তারা সাধারণত কখনো দেশীয় ফল দিয়ে ইফতার করে কিনা আমার জানা নাই। রমজানে কি দেশীয় ফল থাকবে না? না, এবছর রমজানে খুব দেশীয় ফল খুব একটা নাই। ধরেন অন্যান্য বছর যেমন আম, লিচু, তারপর কাঁঠাল থাকে, তরমুজ থাকে, এবছর তেমন একটা নাই। আচ্ছা, বিরতির আগে আপনার কাছে একটি প্রশ্ন জানতে চেয়েছিলাম। আপনি বলছিলেন যে 136% কর দিতে হচ্ছে ফল আমদানিতে। আসলে এত কর কেন? দেখেন, এটা সরকারের আগের সরকার যেটা ছিল তখনকার সরকার কিছু মানুষকে সুবিধা দেওয়ার জন্য, আমার কাছে মনে হচ্ছে, এটা ব্যক্তিগতভাবে বলবো, কিছু মানুষকে সুবিধা দেওয়ার জন্য, এটি সুবিধা দেওয়ার জন্য তারা এই একেবারে বর্বরচিতভাবে ফলের উপরে ট্যাক্সটা বাড়িয়েছে। যেমন বিগত সরকার আমাদের কোনো কথা শুনেনি, আমাদের সাথে আলোচনা না করে, আমাদের সাথে কথা না শুনে কিছু ব্যবসায়ীদের, তখন দেখবেন অনেক বড় বড় ব্যবসায়ী, যেমন আপনার নাসা গ্রুপ অলরেডি ব্যবসায় চলে আসছে, তখন ভিএসআরএম, অন্যান্য গ্রুপ, অনেক আলোচিত ব্যবসায়ী নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার, হ্যাঁ, তারা ব্যবসায়ীতে আসছে। এর কারণ হচ্ছে এটি ছিল 10%, এটি আছে 10%, যেটা আগে 3% ছিল, এটাকে 10% করে দেওয়া হয়েছে। এই 10% দিয়ে আপনাকে সাদা টাকাকে কালো টাকাকে সাদা করার একটা বড় ধরনের সুযোগ। তো এটা আছে। আমাদের কাঁচামালের উপরে সাধারণত ভ্যাট যায় না, তারা একটা ভ্যাট চাপিয়ে দিয়েছে। আমাদের এটি আছে, অ্যাডভান্স ভ্যাট আছে একটা 5%, এটাকে এরা কেটে নেয়। তো যার কারণে সব কিছু মিলিয়ে এদের ভুল সিদ্ধান্তের কারণে ফলের উপরে এত
ট্যাক্স বেড়েছে। আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাই যে আপনি কি মনে করছেন এই যে 136% যে ট্যাক্স বাড়ানো হয়েছে এটি মূলত আসলে কিছু ব্যবসায়ীকে সুবিধা দেওয়ার জন্যই বিগত সরকার এই পদক্ষেপটি নিয়েছিল? এই প্রশ্নের উত্তরটি নেব আপনার কাছ থেকে, তবে তার আগে নিচ্ছে ছোট্ট একটি বিরতির পরে আপনি এই প্রশ্নের উত্তরটি দেবেন। দর্শক, আপনারা দেখছেন যে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি ফলের উপর যে বাড়তি করের বোঝা, সেই বিষয়টি নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ফল আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক জনাব নুরুদ্দিন আহমেদ। জি, আপনাকে বিরতির পর আপনার স্বাগত জানাচ্ছি আরেকবার। ধন্যবাদ। জি, বিরতির আগে আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম এই যে 136% যে কর আরোপ করা হয়েছে ফল আমদানিতে, এটার পেছনে আসলে নেপথ্যের কারণ কি? আপনি বলছিলেন যে কিছু ব্যবসায়ীকে কি সুবিধা দেওয়ার জন্য এটি করা হয়েছে? দেখেন, আপনি খেয়াল করলে দেখবেন যারা ফলের সাথে যুগ যুগ ধরে জড়িত, যারা বেসিক্যালি ফল ব্যবসার সাথেই করে, অন্য কোনো ব্যবসা নাই, হঠাৎ করে কিছু গ্রুপ অফ কোম্পানির ব্যবসায়ী এই ফলের সাথে জড়িত হয়ে গেল। এটার পিছনে কারণ কি? এটা যদি খুঁজতে যান তাহলে দেখবেন ওই কালো টাকাকে সাদা করার এটার পিছনে একটা বিশাল রহস্য রয়ে গেছে। তার মানে কালো টাকা সাদা করার উপায় হিসেবে এ সমস্ত ব্যবসায়ীরা চলে এসেছিলেন। জি, আপনি একটা কন্টেনার আনলে প্রায় 2 লাখ 3 লাখ টাকা আপনাকে এটি দিতে হচ্ছে, 10% এটি দিতে হচ্ছে। এই 10% এটিতে যখন একটা ইম্পোর্টার 300-400 কন্টেনার ইম্পোর্ট করে তখন অনেক টাকা আপনার এটি হিসেবে জমা হয়ে যায়। এই টাকাটা আমরা যারা সাধারণ ব্যবসায়ী, দেখা গেছে আমরা হিমশিম খেয়ে যাই, কারণ এত টাকা আমার কাছে নাই, কিন্তু আমার এত টাকা হোয়াইট হয়ে আছে। কিন্তু যারা গ্রুপ অফ কোম্পানির মালিক তারা অন্য জায়গার থেকে টাকা ইনকাম করে এটাকে দিয়ে হোয়াইট করতো। আচ্ছা, এটা একটা কারণ আছে। না, আমরা তো মাঝখানে দেখলাম যে যারা যুগ যুগ ধরে ফলের ব্যবসা করে তারা না করে যারা আলোচিত সমালোচিত যারা ব্যাংক ব্যবসায়ী তারা পর্যন্ত ফলের ব্যবসায়। জি, আমি ওটাই মিন করেছি যে যারা যুগ যুগ ধরে, যাদের পৈতৃক বিজনেস, যাদের ফ্যামিলি বিজনেস ফল, তারা ব্যবসা করতে পারতেছে না। হঠাৎ করে কিছু গ্রুপ অফ কোম্পানি, ব্যাংক ব্যবসায়ী, তারা সাধারণ ব্যবসায়ীদেরকে এলসি না দিয়ে নিজেরা এলসি করে স্টক করে সিন্ডিকেট করে নিজেদের ফল নিয়ে আসতো। ফল নিয়ে এনে নিজেরা ব্যবসা শুরু করলো। আপনি দেখবেন নাসা গ্রুপ, দেখবেন বেক্সিমকো, তারা নিজেদের স্বার্থের জন্য, যারা বিগত সরকারের খুব কাছের ব্যবসায়ী ছিলেন। জি, সেটাই। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে 2012 সালে ফলকে বিলাস পণ্যের তালিকায় রাখা হয়েছে। তো আপনারা বারবার এটির বিরোধিতা করছেন, এটি কেন? দেখেন, ফল কখনো বিলাসপণ্য হতে পারে না। যে খাবার সাধারণ রোগী খায়, যে খাবার সাধারণত শিশু খায়, সে খাবার কিভাবে বিলাসপণ্য হয়? আপনার যদি কোনো আত্মীয় মারা যায় বা অসুস্থ হয়, তাকে কিন্তু আপনি একটু ফলের জুস খাওয়াবেন। সাধারণ একটা শিশু যারা থাকে তাদেরকে সকালবেলা বিকালবেলা একটু ফল দিতে হয়। তো যাদের এই খাবারগুলোকে কিভাবে বিলাসপণ্য হয়? এবং ফল প্রত্যেক দিনের, একজন সাধারণ মানুষের প্রত্যেক দিনের খাদ্য তালিকায় ফল থাকা উচিত। আপনার 130 থেকে 135 গ্রাম ফল প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা উচিত, এটা ডাক্তারের অনুযায়ী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী, রিপোর্ট অনুযায়ী। তো সেটা যদি খেতে হয় তাহলে ফল কিভাবে বিলাসপণ্য হয়? হয়তো কিছু ফল আছে, আমি সেটা বলি না, কিছু ফল আছে যে ফলগুলো বাংলাদেশে খুব কম আসে, যেমন পার্সিমন, কিউই, তারপর হচ্ছে চেরি, এগুলো বাংলাদেশে কখনোই আসে না। এখন আপনার আম, কমলা, তারপর হচ্ছে ইম্পোর্টের ক্ষেত্রে কমলা, আঙ্গুর, আপেল, এগুলো সাধারণ মানুষের, প্রত্যেকটা মানুষের মুখে মুখে, প্রত্যেকটা মানুষ এগুলোকে কিনে খায়। সাধারণ মানুষ থেকে একেবারে বড়লোক পর্যন্ত সবাই এটাকে কিনে খায়। তো এটা কখনো বিলাসপণ্য হতে পারে না। আচ্ছা, তাহলে সরকার কোন যুক্তিতে বিলাসপণ্যতে রেখেছে? আপনাদেরকে এনবিআর কি সেটার ব্যাখ্যা দেয়নি? না, এনবিআর আমাদের সাথে, আমরা বারবার এটাকে বলে আসছি, এটা এখন পর্যন্ত তারা আমাদের কোনো ব্যাখ্যা এবং কোনো বিশ্লেষণ এটাকে করেনি। তবে আমাদের জোর দাবি যে ফলকে বিলাসপণ্য থেকে বাদ দিয়ে এটাকে সাধারণ পণ্য, মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য হিসেবে গণ্য করা হোক। না, অনেক সময় আমরা সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে আমরা কথা বলেছি, বিশেষ করে এনবিআর, তারা যেটি বলেছেন আসলে তারা ফল আমদানিকে নিরুৎসাহিত করে দেশীয় ফলের উপর নির্ভরতা তারা বাড়াতে চান। তাদের কথা হচ্ছে যে ফল আমদানিতে যদি বাড়তি শুল্ক আরোপ করা হয় তাহলে দেশের মধ্যেই ফল উৎপাদন বাড়বে, সেজন্য তারা করেছে। তো ফলে কি স্বয়ংসম্পূর্ণ হওয়া সম্ভব না? দেখেন, বাংলাদেশের মাটি এবং ওয়েদার, আবহাওয়া
কোনোটাই আমরা যে ফলগুলো আমদানি করি এটা উৎপাদনে কোনোভাবেই সম্ভব না। আচ্ছা। আপনি জানবেন কিছু ফল উৎপাদিত হচ্ছে মালটা টালটা, এগুলো কিন্তু আপনারা খেতে পারবেন না, হয়তো টক, ওরকম হয়তো মিষ্টি না, আচ্ছা। আর পরিমাণও অত খুব বেশি না। আমরা ইম্পোর্টার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ফল আমদানিকারকরা ওই ফলগুলোই আমদানি করে থাকে যেগুলো বাংলাদেশে হয় না এবং যেটা কখনোই হওয়া সম্ভব না বাংলাদেশের আবহাওয়া এবং মাটি কারণে। এবং কোনো কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষিরাও এটা নিয়ে কোনো রিসার্চ করতেছে না। তো যার কারণে আমরা যেগুলো মানুষের প্রতিদিনের দরকার ওইগুলি আমরা ইম্পোর্ট করে থাকি। এখন সরকার দেশীয় ফলের উপরে যদি জোর দিয়ে থাকে, আমরা তো দেশীয় ফল ইম্পোর্ট করি না, যেগুলো দেশে উৎপাদিত হয় ওগুলো আমরা ইম্পোর্ট করি না। আচ্ছা, না তাহলে এই যে এখন যে বিদ্যমান সমস্যাটা তৈরি হয়েছে যে বাড়তি শুল্ক করের যে বোঝা এখন ফলের উপর, তাহলে সেখান থেকে মুক্তির পথটা কি আসলে? কম দামে কিভাবে সাধারণ মানুষের হাতে ফল পৌঁছতে পারে? মুক্তির পথ একটাই, সরকারকে যদি এটাকে নিত্য প্রয়োজনীয় হিসাবে পণ্য হিসাবে গণ্য করে এটার উপরে যে আমাদের করের যে বোঝা আছে সেটাকে যদি কমিয়ে দেয়, তাহলে দেখা গেছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি 100 টাকা দিয়ে একটা পণ্য কিনলে, একটা 1 কেজি ফল কিনলে সেটাকে আমাকে 136 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। তো ধরেন এখন আমি 100 টাকা দিয়ে কিনলাম, 136 টাকা, 236 টাকা কেজি পড়ে যাচ্ছে। কেজি পড়ে, সে পরিবহন আছে, এখানে আরো অনেক খরচ আছে, গোডাউন খরচ আছে, ট্রাক আছে, কর্মচারী, জাহাজ ভাড়া আছে, অনেক কিছু আছে। এটা দিয়ে কোথায় যায়? তাহলে একজন সাধারণ মানুষ কিভাবে ফল কিনবে? কিন্তু সাধারণ মানুষের তো ফল খাওয়া উচিত, সাধারণ মানুষের অধিকার আছে ফল খাওয়ার। একজন মানুষ খেতে চায়, একজন গরিব মানুষের তার বাচ্চারা ফল খাওয়ার খেতে চায়, কিন্তু তখন বাবা অসহায়ের মতন তাকিয়ে থাকে। আমাদের চোখে দেখা, অনেকেই এভাবে দেখা আছে। তাহলে এখন আপনারা তো কিছুদিন আগে বিষয়টি নিয়ে বাংলাদেশ ট্যারিফ কমিশনের সঙ্গেও আলোচনা করেছেন, সেখান থেকে কিছু আশ্বাস মিলেছে বা সেটা অগ্রগতি কতদূর? দেখেন, ট্যারিফ কমিশন সহ এবং সরকারের যারা এই পর্যায়ে জড়িত আছে তারা সবাই এই বিষয়টা আসলে এখন তারা বুঝতে পেরেছে। আমাদের বলার পরে, আমাদের আন্দোলনের পরে তারা এটা বুঝতে পেরেছে, তারা এটা নিয়ে চিন্তা করতেছে এবং আমাদের সাথে আলোচনা চলতেছে। হয়তো আশা করি এটা ওনাদের যদি বোধগম্য হয় এবং খুব তাড়াতাড়ি এটা সরকার যদি কমিয়ে দেয়, তাহলে সাধারণ জনগণ এটার সুফল খুব তাড়াতাড়ি পাবে। আচ্ছা, আরেকটি বিষয় সেটি আপনার কাছে একটু জানতে চাই, এই যে বাংলাদেশে তো ফলের চাহিদা এখন আসলে বছরে কেমন, এবং সেখানে কি চাহিদার কি ঘাটতি রয়েছে কিনা বা পর্যাপ্ত ইম্পোর্ট আপনাদের করতে পারছেন কিনা, যে ডলারের যে বর্তমান যে পরিস্থিতি সেক্ষেত্রে এই বাজারে এখন আমাদের বাংলাদেশে আমাদের যখন দেশীয় ফল উৎপাদিত হয় 30 থেকে 35%, বাকি ফলগুলো আমাদের আমদানির উপরে নির্ভরশীল। 60-65% ফল আমাদের আমদানির উপরে নির্ভরশীল। এই ফলটা আমরা এখন আমদানি করতে পারতেছি না, কারণ এলসি ক্রাইসিস। এটাকে একটা অতি বিলাসী পণ্য হিসেবে আমাদের 100% মার্জিন দিয়ে এলসি করতে হয়। এখন 100% মার্জিন দিয়ে অনেকেই এলসি করতে পারে না, তো সেক্ষেত্রে সাপ্লাই কম হয়ে যায়। এটাকে যদি স্বাভাবিক করে দেয় তাহলে সাপ্লাই চেনটা বেড়ে যাবে, সব ব্যবসায়ী ব্যবসা করতে পারবে, তখন বাজারে সরবরাহ অনেক বেড়ে যাবে, তখন অটোমেটিক্যালি বাজারের ফলের দাম কমে যাবে। আর উচ্চ শুল্কের কারণে অনেকে ইম্পোর্ট করতে পারতেছে না। আচ্ছা, পচে যায়, বিক্রি হচ্ছে না, পচে যায়। আমি যেটা শুরুতে বলেছিলাম যে সাধারণ ভোক্তা যদি কিনে, তাহলে আমার কাছ থেকে যে নেয় সে পাইকারি যে কিনে সে কিনবে, সে যদি কিনে তাহলে আমি ইম্পোর্ট করে আনতে পারবো। এখন ওই চেনটার ভিতরে তো একটা স্তরীয়তা তৈরি হয়ে আছে। এখন আরেকটি বিষয়, সামনে তো হচ্ছে আপনার রমজান আসছে, তো রমজানের সময় তো আমরা দেখি যে ফলের বাজারে তো অস্থিরতা বটেই, এমনকি খেজুরের দাম নিয়েও তো সবচেয়ে বেশি, যেটি শুকনো ফল হিসেবে বিবেচিত করা হয়, এই খেজুরের দাম নিয়েও তো একটা অস্থিরতা তৈরি হয়। এখন এবার কি পরিস্থিতি? সরকার খেজুরের দিকে নজর দিয়েছে। আমাদের পাইকারি পর্যায়ে খেজুরের দাম অনেক কমেছে। আমরা গত বছর যে একেবারে নিম্নমানের খেজুর যেটা আছে, এটা 160-165 টাকা কেজিতে বিক্রি করতাম পাইকারি পর্যায়ে, সেটা এই বছর 120 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে আমাদের বাদামতুলিতে এবং হোলসেলে। এবং অন্যান্য খেজুর যেটা মেটজুল, যেটা আপনারা বলতেছেন, সেই খেজুরের দামও কমেছে। অনেক ম্যাক্সিমাম খেজুরের দাম কমে গেছে এবং সেটা সাধারণ ভোক্তা এটার ফল হয়তো সামনেই পাবে আমাদের পাইকারি পর্যায় থেকে। খুচরা পর্যায়ের তদারকিতে এটা আসলে আমরা করতে পারতেছি না এবং এটা আমাদের ইয়ার বাইরে, ব্যক্তির বাইরে এবং আমাদের যে সংগঠন, আমাদের ক্ষমতার বাইরে এটা। আচ্ছা, আমাদের একটি কথা আছে, যেমন হচ্ছে যে টিসিবি, বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, টিসিবি যেহেতু বিভিন্ন সময়ে ট্রাক সেল করে এবং কম দামে, বাজারে যে দাম আছে তার চেয়ে অনেক কম দামে নিত্যপণ্য বিক্রি করে,
তো সেক্ষেত্রে আপনারা যারা ফল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আছেন কিংবা যারা আমদানিকারক আছেন, সেখান থেকে তারা কি বিশেষ সময় এই সমস্ত উদ্যোগ নিতে পারেন না? ট্রাক সেলে আপনারা কি ফল বিক্রি করতে পারেন না, বিশেষ করে রমজানের মৌসুমে? ধন্যবাদ। আমরা এই আমাদের বাংলাদেশ ফ্রেশ ফ্রুট ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এবার এই সিদ্ধান্তটা নিয়েছি। আমরা ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের নেতৃত্বে তাদের ব্যানারে আমরা এবছর খেজুর দিয়ে শুরু করব। সব ধরনের খেজুর আমরা বিভিন্ন পয়েন্টে ট্রাক সেলের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ রমজান মাসে। শুধু খেজুর কেন, অন্য ফল কেন নয়? অন্য ফল তো এবছর আমদানি ওরকম নাই। সরকার যখন আমাদের কমিয়ে দেবে, শুল্ক কমিয়ে দেবে, আমরাও তখন এটা করতে পারবো। কারণ এখন আমাদের ট্যাক্স অনেক বেশি দিতে হচ্ছে। আমরা এটা ট্রাক সেল করলে আরও লস দিয়ে সেল করতে হবে। লস তো আমরা দিবই বটে, কিন্তু কত দিব সেটা সরকারের সাথে আলোচনা করলে আমাদের জন্য সুবিধা হয়। খেজুরের উপরে যেমন শুল্ক কমিয়ে দিয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা বিভিন্ন পয়েন্টে আমরা ট্রাক সেল করব। আপনি ফল আমদানির কথা বলছেন, সরবরাহর কথা বলছেন, তো সেক্ষেত্রে আমরা তো কিছুদিন আগে দেখেছি যে ডলারের বাজারটি অস্থির ছিল। অস্থির ডলারের বাজারের কারণে বিভিন্ন পণ্যের দাম যেমন বেড়েছে, তেমনি ফলের দামও বেড়েছে স্বাভাবিকভাবে, কারণ এলসির আপনার খরচ বেশি পড়েছে। তো এখন ডলারের বাজারটি কেমন, আমরা একটু ডলারের বাজারটি একটু দেখে আসতে চাই, যে এখন ডলার কত দামে বিক্রি হচ্ছে, যে কী অবস্থা সেটি আমরা একটু দেখব। যে আমরা দেখছি যে ডলারের বাজার, বিশেষ করে ডলারের বাজারটি এখন বাংলাদেশ ব্যাংক যে পদ্ধতিতে ডলারের দাম এখন নির্ধারণ করছে, তার ফলে বাজার অনেকখানি স্থির রয়েছে। সেটি হচ্ছে 122 টাকায় ডলার বিক্রি হচ্ছে, সিঙ্গাপুর ডলার বিক্রি হচ্ছে 91 টাকায়, আর ইউরো আমরা দেখছি 129 টাকায় বিক্রি হচ্ছে, পাউন্ড হচ্ছে 154 টাকায় বিক্রি হচ্ছে, এবং রুপি, সৌদি রিয়াল এগুলো আসলে আগের মতো একই রকম, এগুলো খুব বেশি অস্থির বা ওঠানামা খুব বেশি করে আমরা দেখি না। তো ডলারের বাজারটি তো এখন অনেকখানি স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তো এতে করে আমদানির এলসিকে আপনারা পর্যাপ্তভাবে খুলতে পারছেন, বা এলসি খুলতে কোনো সমস্যা হচ্ছে কি এখনো? এখন এলসি করতে তেমন একটা সমস্যা হচ্ছে না। আগে যেমন হয়তো এলসি আমি যদি $1,00,000 এলসি দিতাম, সেক্ষেত্রে এটাকে করতে অনেক সময় লেগে যেত। এখন হয়তো 3-4 দিনের ভিতরে সেটা পেয়ে যাচ্ছি। আমাদের সমস্ত এলসিগুলি আমরা ডলারের ভিত্তিতে করে থাকি, অন্য কোনো খুব একটা হয় না, অন্য কোনো কারেন্সিতে খুব একটা হয় না। তো এটা তো আছে, আপনি যেটা দেখলেন সরকারি রেট, কিন্তু এখানে কিন্তু ব্যাংকের সাথে একটা বিষয় থেকে ব্যাংক তাদের মতন করে এলসি আমরা যখন ডকুমেন্টসটা আসে, ডকুমেন্টস লজমেন্ট করি, তখন কিন্তু তাদের মতন করে তারা এটাকে কাটে। আপনি 122 টাকা দেখছেন, সবসময় 122 টাকা থাকে না, এটা উপরেও চলে যায়। আবার সব ব্যাংক একরকম না, সব ব্যাংক আপনি জানেন, গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলার অনুযায়ী ব্যাংকগুলো তাদের সুবিধা মতন করে তাদের এই ডলারের রেট নির্ধারণ করে। আরেকটি এখন যে সুদের হারটা বেড়েছে, সুদের হার বাড়ার কারণে আপনাদের ব্যবসার খরচ কিংবা আমদানির খরচ বেড়েছে কিনা? দেখেন, এই ফলটাকে সরকার বিলাসী পণ্য গণ্য করার কারণে সব দিক থেকে সরকার যত দিক থেকে যা কিছু বাড়ুক, সব চাপ আইসা এই এক জায়গায় এসে পড়ে। কারণ আমরা তো অন্য কোনো সোর্স নাই, অন্য কোনো সোর্সিং নাই, এবং আমাদেরকে 100% শুল্কায়ন করে ট্যাক্স ভ্যাট পেড করে তারপর ফল আনতে হয়। তো যত ধরনেরই বাড়বে, কারেন্সি রেট বাড়ুক, ইন্টারেস্ট বাড়ুক, সব তো চাপ ওই একটার ভিতরে ফলের কস্টিংয়ের উপরে যেয়ে পড়ে। তো যার কারণে আমাদের এখন পিঠ দেয়ালে ঠেকে গেছে। আসলে এত পরিমাণে বেড়ে গেছে, এখন আর আগের মতন করে ওরকম ফলের স্বাভাবিক সরবরাহ রাখাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। আপনার কাছে একটু এরপর জানতে চাবো যে বাংলাদেশে ফল কি পরিমাণ আমদানি হচ্ছে সেটি ব্যাপারে একটু জানতে চাবো, এবং সেই সঙ্গে সেটি হচ্ছে যে আগে আমরা লক্ষ্য করেছি যে ভারত থেকে সবচেয়ে বেশি ফল ইম্পোর্ট হতো, কিন্তু এখন আমরা দেখছি যে সেই ট্রেন্ডটা আসলে চীনের দিকে। সেটি আসলে কেন, যে এই পরিমাণ মানে ভারত থেকে কেন ফল আমদানির বাজারটা আসলে চীন থেকে কেন হচ্ছে বেশি? এটার কারণ হচ্ছে, দেখেন, আগে আমরা ফল বলতে শুধু আপেল আর হচ্ছে আনারকে বুঝাতাম, বুঝছেন তো। আমাদের এই ওপেন যুগের কারণে, টেকনোলজির যুগের কারণে বিভিন্ন দেশ থেকে আমরা যখন আমদানিকারকরা ফলের সোর্সিং করি, সেক্ষেত্রে চায়নায় অনেক ধরনের ফল পাওয়া যায়, অনেক ধরনের ফল আসে। তো যার জন্য চায়নার উপরে বেশি নির্ভরশীল হয়ে গেছে, এবং বাজার দরও কম। এখানকার ক্রয়ে আমাদের ইনভয়েস ভ্যালুও কম। আমরা ধরেন 1 কেজি আপেল 50 সেন্ট, 55 সেন্ট, 60 সেন্ট এর মধ্যে থেকে কিনতে পারি, এবং সব আইটেম আমরা কিনতে পারি, এবং ট্রান্সপোর্টেশনও খুব তাড়াতাড়ি, 20 দিন, 15 দিনে, 12 দিন, 15 দিন, এবং কিছু 20 দিনে চলে আসে। আর অন্যান্য দেশ থেকে আর কোন কোন দেশ থেকে ফল ইম্পোর্ট আপনারা করছেন? এখন অরেঞ্জ ইম্পোর্ট করতেছি ইজিপ্ট থেকে, সেখানেও প্রায় 25 থেকে 30 দিনের ভিতরে চলে আসে।
সাউথ আফ্রিকা থেকে আপেল আসে, অরেঞ্জ আসে, সেটার সিজন আরও আপেলের সিজন আরও অলরেডি শুরু হয়ে গেছে, অরেঞ্জের সিজনটা আরও 1-2 মাস পরে শুরু হবে। তো আমরা আসলে আলোচনার প্রায় শেষের দিকেই চলে এসেছি। তো আপনার কাছে আরেকটু জানতে চাই, সেটি হচ্ছে এই যে ফলের উপর যে বাড়তি যে শুল্ক কর, এখন এই ক্ষেত্রে সমাধানের জন্য আপনারা আসলে কি ভাবছেন বা কিভাবে এটা সমাধান হতে পারে? সমাধান একটাই, সরকার যদি আমাদের প্রতি নজর দেয় এই সেক্টরটার সাথে, এই সেক্টরটার সাথে 50 থেকে 60 লক্ষ, ইভেন বেশি, 60 থেকে 70 লক্ষ পরিবার এবং মানুষ এবং তাদের পরিবার জড়িত, এটা একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে আমরা একেবারে সাধারণ মানুষের কাছে ফল পৌঁছাই দিতে চাই। আপনি দেখবেন আগে এই সব ছিল না, একেবারে প্রত্যন্ত অঞ্চলে চায়ের স্টলের পাশে একটা ফলের দোকান আছে, এটার মানে হচ্ছে আমরা গ্রামের সাধারণ মানুষের কাছে ফল পৌঁছাই দিতে চাই। কিন্তু এই দামের কারণে সেটা এখন আস্তে আস্তে দেখুন দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের চাওয়া হচ্ছে সরকার এই আমাদের যে দাবি আছে ফলকে বিলাসী পণ্য থেকে বাদ দিয়ে আমাদের যে শুল্ক আছে শুল্কটাকে কমিয়ে দিলে সাধারণ মানুষ এটাকে খেতে পারবে, সাধারণ রুগী এটাকে খেতে পারবে, শিশু খাদ্য হিসাবে শিশুরা এটাকে খেতে পারবে। জিনিসপত্রের যে বাড়তি দাম, সেক্ষেত্রে ফল তো একটা দামি, মানে ফল কিনতে তো বেশি টাকা খরচ করতে হয় মানুষকে, সেক্ষেত্রে কি ফলের ব্যবহারটা কি কমেনি? যেমন আমরা যদি সবশেষ হিসেব দেখি তাহলে প্রায় 5 লাখ মেট্রিক টনেরও বেশি ফল গত অর্থ বছরে ইম্পোর্ট হয়েছে। তো এত ফল আসলে মানুষ কিভাবে ক্রয় ক্ষমতার মধ্যে মানুষের থাকছে? এখন দেখেন মানুষ সবাই স্বাস্থ্য সচেতন, এই টেকনোলজির কারণে, টিভি ইউটিউব সবার কারণে, মোবাইলে থাকার কারণে মানুষ স্বাস্থ্য সচেতন, ডাক্তারদের পরামর্শ শুনে তা সবাই ফল খেতে চায়। হ্যাঁ, সাধারণ মানুষ থেকে সবাই ফল খেতে চায়, তারা ফল খাচ্ছে। এবং আমাদেরও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উদ্যোগ নিচ্ছি একেবারে সাধারণ মানুষের দোরগোড়ায় ফল পৌঁছে দেওয়া। তো ভোক্তা বেড়েছে, ভোক্তা বাড়ার কারণে আমরা কনজিউমারকে বেশি তৈরি করেছি আমাদের উদ্যোগে। তো কনজিউমার যখন বেশি তৈরি হবে তখন আমদানি তো একটু বাড়তেই হবে। তো যার কারণে এখন যেটা হচ্ছে ওই ট্যাক্সের কারণে যেটা হচ্ছে সাপ্লাই চেইনটা একটু ডিস্টার্ব হচ্ছে, ভোক্তারা খাওয়া শিখে গেছে। সাধারণ মানুষ আগে ফল খেত, এখন ট্যাক্সের কারণে খেতে পারে না, যার জন্য হয়তো কি হয় ভোক্তা বেড়ে গেছে, সাপ্লাই কমে যাচ্ছে, যার জন্য হয়তো দেখা গেছে আপনাদের ফলের দামটা কমছে না, কমার সম্ভাবনাও খুব কম। না, এখন আমার যে প্রশ্নটি ছিল যে জিনিসপত্রের দাম যেহেতু বেড়েছে, সেক্ষেত্রে ফল কেনার পরিমাণটা মানুষের কমেছে কিনা? ফল কেনার মানুষ কমেছে, অবশ্যই কিনেছে, কারণ ফল তো মানুষ তাদের বাচ্চার জন্য বা রোগীর জন্য কিনে। আগে যে জিনিসগুলো কিনবে সেটা হচ্ছে চাল ডাল, এটা কেনার সাথে সাথে তারা ফলটার কথা চিন্তা করে। তো এখন ওইগুলো কিনতে মানুষের পকেট খালি হয়ে যাচ্ছে, তো ফল কখন কিনবে? আচ্ছা, ফল কেনার আর তখন টাকা থাকে না, তো ওই আগের পদ্ধতিতে চলে গেছে, মানুষ ফল না খেয়ে থাকে, বাচ্চাদেরকে ফল খাওয়াতে পারে না। একজন অসুস্থ মানুষ যদি ফল খেতে চায়, যদি খাওয়ার বায়না ধরে, তো দেখা গেছে কিনতে পারে না, হয়তো কি বলে একটু আগে 100 গ্রাম 200 গ্রাম করে আঙ্গুর কিনতো, মানুষ হয়তো ওই পদ্ধতিতে চলে যাবে। মানুষ পরিমাণ কমিয়ে দিয়েছে। জি, আমরা আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছি। সার্বিকভাবে আপনার আর কি বলার আছে? আমার একটাই বলার, সরকারের কাছে আমাদের আকুল আবেদন, দাবি, সাধারণ মানুষের কথা চিন্তা করে, কারণ ফল কখনো বিলাসী পণ্য হতে পারে না, এই ফলকে বিলাসী পণ্য থেকে বাদ দিয়ে স্বাভাবিক মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য হিসাবে দেখে, আর এটার সাথে যে 50 থেকে 60 লক্ষ মানুষ জড়িত আছে তাদের কথা চিন্তা করে যে এই মানুষগুলো কোথায় যাবে, আমাদের লাভের কথা চিন্তা করি না, স্বাভাবিক সাধারণ মানুষের যাতে ক্রয় ক্ষমতার ভিতরে থাকে এই কথা চিন্তা করে ফলকে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্য হিসেবে গণ্য করে ফলের যে শুল্ক আছে শুল্কটাকে কমিয়ে দিন। তাহলে কি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে ফল? অবশ্যই সেটা সাধারণ মানুষ এটার সুফল পাবে এবং দোরগোড়ায় পৌঁছে যাবে। যে আমরাও আশা করি যে আপনাদের এই দাবি সরকার আমলে নেক এবং সাধারণ মানুষ আমরা যারা আছি তারা যাতে আমরা কম দামে অর্থাৎ সহনীয় মূল্যে যাতে আমরা ফলটা কিনতে পারি, আমরাও সেটিই চাই। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।